দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। প্রথমে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে রাজধানী ছেড়ে গেছেন, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দামেস্কে উল্লাস করছে জনতা। বিদ্রোহীরা হাজার হাজার কয়েদিকে ছেড়ে দিয়েছে। সরকারি রেডিও ও টিভির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। হায়াত তাহরি আল শামসের নেতৃত্বে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেছে। ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাজধানী ছাড়ার পর তার অবস্থান কোথায় তা এখনও জানা যায়নি। লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটিতে বাশার আল আসাদ থাকতে পারেন। বিমানটি ছাড়ার পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের দাপটেই অবশেষে দেশ ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ধন, মান, ঐতিহাসিক পুরাকীর্তিতে এক সময়ের বেশ সমৃদ্ধ দেশ সিরিয়া ১৩ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এর মূলে বাশার আল আসাদের ক্ষমতা ধরে রাখার জেদ। বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে ২০১১ সালে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয়। ২৯ বছর ক্ষমতায় ছিলেন তিনি। ২০০০ সালে তার মৃত্যুর পর ক্ষমতায় অধিষ্ঠিত হন বাশার আল আসাদ। ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। রাজধানীর নয়াপল্টন থেকে পদযাত্রাটি শুরু হয়। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পদযাত্রায় রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে পদযাত্রাটি কোথায় অবস্থান করছে আর কতটা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে? এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে হাজার হাজার নেতাকর্মী, বিএনপি এবং অঙ্গ সংগঠনের 3টি অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং আসলে যুব দলের নেতাকর্মী, তারা কিন্তু এই মুহূর্তে তাদের এই পদযাত্রাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে আমরা একটু আপনারা জানেন যে এই পদযাত্রাটির যে 3টি বিষয়কে সামনে রেখে তারা বলছে যে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় ধর্মীয় দাঙ্গা সৃষ্টির যে চেষ্টা, ভারতের আসলে আগরতলায় যে সহকারী হাইকমিশন রয়েছে, এই হাইকমিশন অফিসে ভাঙচুর এবং হামলার প্রতিবাদে এবং একই সাথে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই 3টি বিষয়কে সামনে রেখে তাদের এই পদযাত্রা 11:30টার পরে শুরু হয়েছে। বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, নয়াপল্টনে, সেখান থেকে তাদের এই পদযাত্রা শুরু হয়েছে এবং সেই 11:30টার পরে শুরু হয়ে এখন সেটি শান্তিনগর হয়ে মগবাজার দিকে সামনের দিকে রামপুরা হয়ে আসলে গুলশানে যে ভারতীয় হাই কমিশন অফিস রয়েছে সেখানে তারা স্মারকলিপি দেবে। আমরা একটু কথা বলতে চাই এর মধ্যে, একটু ছোট্ট করে যদি বলতেন, আমরা লাইভে আছি, যদি ছোট্ট করে বলতেন এই এখন মূলত আপনারা কোন দাবিগুলো জানাবেন? আমাদের মূল দাবি হলো ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনগুলোর নিরাপত্তা বৃদ্ধি করতে হবে এবং ভারত সরকারকে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে যে এই ধরনের যারা উগ্রবাদী সংগঠন রয়েছে তাদেরকে নিবৃত্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণের সাথে ভারত সরকার সম্পর্ক করবে। আমরা সেই প্রত্যাশাগুলো রাখছি। আজকে স্মারকলিপি দেওয়ার পর আমরা বিশ্বাস করি এই স্মারকলিপি পাওয়ার পর তারা বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পারবে, ছাত্র জনতার মনোভাব বুঝতে পারবে। এই হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতির মাধ্যমে তারা বুঝতে পারবে এই দেশের ভারতীয় আধিপত্যবাদ কখনোই এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না
আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল কখনো মেনে নেব না। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে এই মুহূর্তে যে পদযাত্রাটি শুরু হয়েছে 11:30টার পর থেকে সেই পদযাত্রা দেখছেন হাজার হাজার নেতাকর্মী, আসলে যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, তাদের এই হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু পদযাত্রাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একদম গুলশানের যে ভারতীয় হাই কমিশন অফিস রয়েছে সেই হাই কমিশন অফিসের অভিমুখে তাদের এই পদযাত্রাটি 11:30টার পরে শুরু হয়েছে। তারা বলছেন তাদের আপনি কিছুক্ষণ আগেই ছাত্র দলের সভাপতির মুখে আসলে শুনলেন যে তারা যে প্রতিবাদগুলো জানানোর জন্য তারা যে বিষয়গুলো নিয়ে স্মারকলিপি দেবেন সেই স্মারকলিপির বিষয়গুলো তারা বলছেন, তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছিলেন। তো এই যে পদযাত্রা, এই পদযাত্রাটি আসলে এখন প্রায় মগবাজার পার হয়ে মগবাজার রেল ক্রসিং যেখানে সেখানে এখানে অবস্থান করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আসলে কত দূর পর্যন্ত তাদেরকে যেতে দেয় বা সেই একদম হাই কমিশন অফিস পর্যন্ত যেতে দেবে কিনা সে বিষয়টি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি তারা সেখানে দেবেন। এবং আপনারা জানেন যে এই যে ভারতে যে বাংলাদেশের ধর্মীয় দাঙ্গা বা ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা হিসেবে ধর্মীয় পরিবেশ নষ্ট করার যে চেষ্টাটা, সেই চেষ্টার প্রতিবাদে তারা এই স্মারকলিপি দেওয়ার চেষ্টা করছে। স্মারকলিপি দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মুহুর্মুহুর স্লোগান এবং ভারত বিরোধী যে স্লোগান একদম উত্তাল বলা যায় এই সড়কটি। মানুষের ছাত্র জনতার ছাত্রদের আসলে ছাত্র যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের এই যাত্রা কিন্তু চলছে। আমরা সেখানে চেষ্টা করছি আসলে দেখানোর আপনাদেরকে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই। আপনি একটু যদি বলতেন আপনার প্রতিবাদ, ভাই একটু যদি বলতেন, আমরা লাইভে আছি, একটু এখন আপনারা কত দূর পর্যন্ত যাবেন? আমরা ইন্ডিয়ান হাই কমিশনারের অভিমুখে যাত্রা করেছি। আমাদের আজকের এই প্রতিবাদ, আমরা হাই কমিশনার কার্যালয়ে যেয়ে আমাদের প্রতিবাদ জানাবো। আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে আমাদের যে বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু হয়েছে, আগ্রাসন বিরুদ্ধে যে কোনোভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এটা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। আপনারা একদম কি হাই কমিশন পর্যন্ত যাবেন নাকি স্মারকলিপি দিয়ে একটি দল যাবে? পরিকল্পনাটা কি আসলে এই মুহূর্তে? আমরা হাই কমিশনার পর্যন্ত যাব, ওখান থেকে একটা প্রতিনিধি দল যাবে, সেখানে স্মারকলিপি পেশ করবে। স্মারকলিপির বিষয়গুলো কি কি জানাবেন আপনারা ভারত হাই কমিশন? আমাদের যে গত 5ই আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক স্বৈরাচারী বাকশাল চক্রের পতনের পর থেকে আজকে প্রতিবেশী রাষ্ট্র একটি ব্যক্তিকে বা একটি দলকে সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, বিশেষ করে মানব সৃষ্ট বন্যা, পার্বত্য অঞ্চলে অশান্তি, শ্রমিক মালিক অশান্তি, আজকে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রতিটা জায়গায় যে আজকে অরাজকতা হচ্ছে এবং আজকে হিন্দু মুসলমান আজকে যে সাম্প্রদায়িক আমাদের যে সম্পত্তি সেটাকে বিনষ্ট করার নাম বলে আজকে যে আমাদের আগরতলা ভারতীয় দূতাবাসে বাংলাদেশ দূতাবাসে হামলা করা হয়েছে, তারই বিরুদ্ধে প্রতিবাদে আমরা এগুলো করব। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন, আমি তানভীর খন্দকার এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আসলে এই পদযাত্রার খবর জানাচ্ছে আমার সাথে ইকবাল, আমার সাথে ক্যামেরা রয়েছেন। আমরা জানাতে চাই আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী, আসলে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু সামনের দিকে যদি আপনাদের দেখাতে চাই, এই মুহূর্তে আসলে কর্মীরা রয়েছেন। এখন এই মুহূর্তে আমরা রয়েছি আসলে মালিবাগ রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পদযাত্রাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে এই যে পদযাত্রাটি মালিবাগ মোড় থেকে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রামপুরা হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার সহকর্মী ইকবাল, তাকে একটু বলবো আমাকে আমরা আসলে শেষ করতে চাই এই মুহূর্তে। আমরা পরের সংবাদে আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো জানাতে চাই আসলে এই পদযাত্রাটি কতক্ষণের মধ্যে আসলে
সেই গুলশান যে হাই কমিশনের অফিস রয়েছে সেখানে যেতে পারে। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সামনে রয়েছে, এই পদযাত্রাটির সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে নিরাপত্তায়। আসলে তারা কতদূর পর্যন্ত যেতে দেন বা শেষ পর্যন্ত যেতে পারে কিনা সে বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো। আমি তানভীর খন্দকার এই মুহূর্তে বিদায় দিচ্ছি নওশিন আপনার কাছ থেকে। হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। গত রাত 2টার দিকে কান্দিগাঁও নাইমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী বাসটি নাইমা ফিলিং স্টেশনের সামনে একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা 2 জনই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় 350 কোটি টাকার ক্রয়াদেশ পেয়ে শেষ হলো ওয়ালটন আয়োজিত এটিএস এক্সপো 2024। গতবারের মতো এবারও দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে এই শিল্পমেলা। শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হলে এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামদুল আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 3:30টায়। নিজেদের সাবলীল আর শক্তিশালী ফরম্যাটে সম্মান ফেরানোই প্রথম লক্ষ্য টাইগারদের। গেল মাসে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তাতে যথেষ্টই আঁতে ঘা লেগেছে টাইগারদের, কারণ বছরের পর বছর ধরে ওয়ানডেকেই নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার তাই নিজেদের জন্য হলেও জিততে হবে ক্যারিবীয় চ্যালেঞ্জ। সে পথে বড় প্রেরণা এখন জ্যামাইকা টেস্ট আর গ্লোবাল সুপার লিগ। সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল, আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো। একটা ছোট ইনজুরি পরে এখানে আসলাম, কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি। খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। বডি ইজ ওকে আছে, মেন্টালিটি অনেক ভালো আছে এখন। ফরম্যাট বদলে টেস্ট থেকে ওয়ানডে, তবে তরুণ খেলোয়াড়দের ফোকাসের পরিবর্তন হয়নি। বলের রং বদলালেও দলের জয়ে সর্বোচ্চ ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য। ইন্ডিয়ানের কি চলতেছে এগুলো সেরকমভাবে মাথায় নিই না, জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যাবে এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে। তো শিক্ষার কোনো শেষ না, আমি এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন লেন্থে বোলিং করা উচিত। 50 ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 44 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 2টি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি সমান 21টি করে জয় দু দলের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী আয়োজন বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।